আমার বাড়িটি গ্রামেই ছিল। বাড়িতে মা, বাবা, ভাই, বোন, ঠাকুরমা, দাদু সকলেই আছে। আমাদের বাড়ি তখনও জোড়া বাড়ি। বড় দাদু, মেজ দাদু, ছোট দাদু সকলেই একই বাড়িতে থাকি। সাথে আমাদের পরিবারও। একসাথে থাকায় বাড়িতে প্রচুর মানুষের সমাগম। ভাই, বোন, কাকু, কাকিমা, জেঠু, জেঠিমা এবং ঠাকুমারা সকলেই আছেন। মোট কথা হাসি খুশি যৌথ পরিবার। আমার দাদুদের সকলেরই একটি করে আমের বাগান ছিল। ছোট দাদুদের আমের বাগান ছিল আমাদের বাড়ির ঠিক পেছনেই। গ্রামে বাড়িগুলির পেছন দিকে সাধারণত চাষের জমি থাকত, ঠিক আমাদেরও তেমন। বাড়ির পেছনে ছিল মাঠ। আমরা সচরাচর মাঠে যাতায়াত করতাম, কিন্তু একা খুব একটা যাওয়া হতো না। সময়টা তখন বৈশাখ মাস। সকলের বাগানে আম পাকতে শুরু করেছে। আম খাওয়ার প্রতি লোভ না থাকলেও আম পাড়ার মজাই ছিল আলাদা। এইরকম একদিন দুপুরবেলা আমি আর ভাই বসে গল্প করছি। ভাই আমাকে বলছে, দাদা জানিস তো, ছোট ঠাকুমাদের আমের বাগানে অনেক আম পেকেছে, চল যাই। আমিও আর না করলাম না, কারণ আম খেতে আমি অতটা পছন্দ না করলেও পারতে বেশ ভালোই লাগে। তার উপর আবার নিজেদেরই বাগান। এবার দুই ভাই বাড়ির পেছন দিক দিয়ে বাগানের দিকে গেলাম। আশেপাশের চাষের জমির থেকে বাগানটি ছিল বেশ উঁচু। বাগানটির কাছে যেতেই দেখলাম বাগানটি একটু ঝোপঝাড় হয়ে গেছে, অনেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। এসব দিকে নজর না দিয়েই বাগানের মধ্যে প্রবেশ করলাম। এর মধ্যেই একটা হাওয়া আশেপাশের পাতাগুলোকে মনে হলো নিমেষেই বয়ে নিয়ে গেল। হালকা ফিস ফিস শব্দ কেমন যেন কানে ভেসে আসলো। আমি আর ভাই এসব দিকে কান দিলাম না। এবার বাগানের শেষে একটা পাকা আম গাছের গোড়ায় গেলাম। ভাইকে বললাম, গাছে ওঠ। কথা মতো ও তরতরিয়ে উঠে পড়ল গাছে। গাছে একটা ঝাঁকি দিতেই শুনি ছোট ঠাকুমার গলায় আমাদের বলছে, কে রে আমার আম বাগানে, দাঁড়া, তোদের আম খাওয়াচ্ছি, দাঁড়া। ছোট ঠাকুমা বরাবরই একটু রসিক লোক ছিলেন। তিনি আমাদের সাথে সবসময় ঠাট্টার ছলেই কথা বলতেন, তাই আমরা তার গলার আওয়াজ শুনেও কিছু মনে করিনি। আশেপাশেও খুঁজে দেখলাম, ঠাকুমাকে কোথাও দেখতে না পাওয়ায় আমরা ভাবলাম হয়তো বাড়ি চলে গেছে। তাই আমি ভাইকে বললাম, ভাই নিচে নেমে আয়, চল এবার বাড়ির দিকে যাই আর আমগুলো ঠাকুমাকে দিয়ে আসি। ভাই আর আমি বাগানের মাঝে হেঁটে আসার সময় মৃদু হাওয়া বইতে শুরু হলো। কেমন যেন গায়ের লোমগুলো কাঁটা দিয়ে উঠল। বাড়ি এসে ঠাকুমাকে আম দিতে গেলাম আমি একা। গিয়ে জানতে পারলাম ঠাকুমা নাকি আম বাগানে সেই দিন যায়নি। স্বাভাবিকভাবেই আমার একটু এবার ভয় লাগলো। তখন তো কিছু মনে হয়নি, কিন্তু এখন কেমন যেন একটু লাগছে। আমি তাও ঘটনাটা কাউকে বললাম না। বেশ কয়েকদিন পর মায়ের সাথে বিকেলের দিকে মাঠে যেতে হয়েছিল। সেদিন ছিল শনিবার। মাঠে যেতে হলে বাগানের পাশের ওই রাস্তা দিয়েই যেতে হয়, তাই আমরা ওখান দিয়েই যাচ্ছিলাম। কিন্তু যাওয়ার সময়
হঠাৎ শুনি কেউ একটা কান্না করছে। কান্নার আওয়াজটা পেলেও কাউকে দেখতে পাচ্ছি না। আওয়াজটা ভেসে আসছে বাগানের দিক থেকেই। আমি মাকে কান্নার আওয়াজের কথা বলতেই মা কাচুমাচু হয়ে বলল, ও কিছু না, তাড়াতাড়ি চল এখান থেকে, তাড়াতাড়ি চল। তাড়াহুড়ো করে মা আমাকে বাড়ি নিয়ে আসলো। বাড়ি আসার পর মাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, ওখানে কেউ কাঁদছে শুনেও তুমি গেলে না, আমাকে টেনে বাড়ি নিয়ে আসলে যে? এ কথা শুনেও মা কিছু বলল না। আমি আবারও জিজ্ঞাসা করায় সে বলল, ওখান থেকে এসব শব্দ মাঝে মধ্যেই ভেসে আসে। এ কথা শুনে আমি মাকে আম পাড়তে যাওয়ার ঘটনাটি বললাম। সবটা শোনার পর মা আমাকে বলল, ওখানে আর যাবি না তোরা, ওই আম বাগান ভালো না। এ কথা শুনে কৌতূহলবশত আমি মাকে কি হয়েছে ব্যাপারটা জানতে চাইলাম, কিন্তু মা আর বলল না। মনে মনে ভাবলাম ছোট ঠাকুমাকে জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে কি এমন রহস্য রয়েছে ওই আমবাগানে। ঘটনাটা আমি পরে জানতে পারি ছোট ঠাকুমার মুখে। সেখানে নাকি অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এমনও সময় ছিল যখন সেখানে কেউ চলাফেরা করতেও ভয় পেত। সব রহস্য জানা হয়নি, কিন্তু যেই কয়টা রহস্য জানতে পেরেছি সেগুলি শুনেই আমার ভয়ে আত্মারাম খাঁচা হবার জোগাড়। আগেকার দিনে গ্রামের দিকে অতটা উন্নত না হওয়ায় শৌচকর্মের জন্য খোলা আকাশের নিচে যেতে হতো। সমস্যাটা তখন বাধত যদি কারো মাঝরাতে শৌচকর্মের জন্য বাইরে যেতে হতো। এমনই একদিন আমাদের বাড়ির পাশের এক জেঠিমা সন্তান সম্ভবা অবস্থায় মাঝরাতে বাইরে বের হন। তখন অবশ্য তার শাশুড়ি মাও তার সঙ্গে বের হয়েছিলেন। আশেপাশে বাড়ি থাকায় মাঠের দিকেই তাদের যেতে হয়েছিল। কিন্তু গিয়ে হয় এক বিপত্তি। রাত তখন 1:45। মৃদু হাওয়া বইছে। জ্যোৎস্না রাত হওয়ায় আশেপাশটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এমন সময় ছোট ঠাকুমাদের আমবাগান থেকে যেন একটা ঝোড়ো হাওয়া উঠে আসলো। সাথে একটা বাজে গন্ধ ভেসে আসছিল, কিন্তু তারা কিছু আঁচ করতে পারেনি। ভেবেছিল হয়তো কোনো পশু পাখির মৃত দেহ থেকে গন্ধ বেরোচ্ছে। কিছুক্ষণ পর তারা বাড়ি ফিরে আসতে থাকে। ঠিক তখনই একটা বাচ্চার কান্না শুনতে পায়। তারাও একটু ভয় পেয়ে যায়, বাড়ির দিকেই চলে আসতে থাকে। কিন্তু যতই বাড়ির দিকে আসতে থাকে ততই কান্নার আওয়াজ জোরালো হতে থাকে। অনেকটা আসার পর তারা আবার কৌতূহলবশত ফিরে যায় বাগানের দিকে। কে কান্না করছে তা দেখার জন্য। কিন্তু সেখানে যেতেই দেখে সাদা একটা ঘোড়া, আর তার ওপর বসা একটা বুড়ি। আর বাগানের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বাচ্চাদের দেহের হাড়গোড় ও কঙ্কাল। আর
সেই বুড়ির অট্টহাসির শব্দ। এই দেখে সন্তান সম্ভবা মহিলার শাশুড়ি অজ্ঞান হয়ে যায়। আর সন্তান সম্ভবা মহিলার সাথে কি হয় তা আজও জানা সম্ভব হয়নি। পরের দিন তাদেরকে খুঁজে পাওয়া যায় সেই বাগানে একজন অজ্ঞান অবস্থায়। আর সন্তান সম্ভবা মহিলার দেহ ছিল রক্তাক্ত, আর পাশেই পড়েছিল 7 মাসের অপরিণত বাচ্চা। বাচ্চাটির দেহ ছিল ক্ষত বিক্ষত, যেন কেউ খুব লেখেছে। সেদিন রাতের ঘটনা সেই অজ্ঞান হওয়া বয়স্ক মহিলার থেকেই জানা গেছে, কিন্তু অজ্ঞান হওয়ার পর কি কি ঘটেছিল তার সন্তান সম্ভবা বৌমার সাথে তা এখনো কেউ জানে না। লোকমুখে শোনা যায় এরপর নাকি ওই বাগানের আশেপাশে কোনো সন্তান সম্ভবা মহিলারা আসে না। ভুলবশত যদি কেউ দিনের বেলাতেও চলে আসে তবুও সেখান থেকে বিকট শব্দ শোনা যায়, ভেসে আসে আষ্টে ঝাঁঝালো গন্ধ। এটাও শোনা যায় এক সময় ওখানে নাকি শ্মশান ছিল। এছাড়াও গ্রামবাসীদের মুখে শোনা যায় গ্রামের এক মহিলা নাকি অস্বাভাবিক দেখতে সন্তান জন্ম দিয়েছিলেন। অস্বাভাবিক দেখতে হওয়ায় গ্রামের লোকের কথায় সদ্যজাত শিশুটিকে চোখে নুন দিয়ে মেরে ফেলা হয় এবং অর্ধমৃত্যু অবস্থায় তাকে পুঁতে রাখা হয় ওই আম বাগানে। তারপর থেকেই নাকি ছোট ঠাকুমাদের ওই আম বাগানে বাচ্চাদের কান্নার শব্দ শোনা যায়। আমার বাড়িটি গ্রামেই ছিল। বাড়িতে মা, বাবা, ভাই, বোন, ঠাকুরমা, দাদু সকলেই আছে। আমাদের বাড়ি তখনও জোড়া বাড়ি। বড় দাদু, মেজ দাদু, ছোট দাদু সকলেই একই বাড়িতে থাকে। সাথে আমাদের পরিবারও একসাথে থাকায় বাড়িতে প্রচুর মানুষের সমাগম। ভাই, বোন, কাকু, কাকিমা, জেঠু, জেঠিমা এবং ঠাকুমারা সকলেই আছেন। মোট কথা হাসি খুশি যৌথ পরিবার। আমার দাদুদের সকলেরই একটি করে আমের বাগান ছিল। ছোট দাদুদের আমের বাগান ছিল আমাদের বাড়ির ঠিক পেছনেই।
গ্রামে বাড়িগুলির পেছন দিকে সাধারণত চাষের জমি থাকত। ঠিক আমাদেরও তেমন। বাড়ির পেছনে ছিল মাঠ। আমরা সচরাচর মাঠে যাতায়াত করতাম, কিন্তু একা খুব একটা যাওয়া হতো না। সময়টা তখন বৈশাখ মাস। সকলের বাগানে আম পাকতে শুরু করেছে। আম খাওয়ার প্রতি লোভ না থাকলেও আম পাড়ার মজাই ছিল আলাদা। এইরকম একদিন দুপুরবেলা আমি আর ভাই বসে গল্প করছি। ভাই আমাকে বলছে, দাদা জানিস তো, ছোট ঠাকুমাদের আমের বাগানে অনেক আম পেকেছে, চল যাই। আমিও আর না করলাম না, কারণ আম খেতে আমি অতটা পছন্দ না করলেও পারতে বেশ ভালোই লাগে, তার উপর আবার নিজেদেরই বাগান। এবার দুই ভাই বাড়ির পেছন দিক দিয়ে বাগানের দিকে গেলাম। আশেপাশের চাষের জমির থেকে বাগানটি ছিল বেশ উঁচু। বাগানটির কাছে যেতেই দেখলাম বাগানটি একটু ঝোপঝাড় হয়ে গেছে, অনেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। এসব দিকে নজর না দিয়েই বাগানের মধ্যে প্রবেশ করলাম। এর মধ্যেই একটা হাওয়া আশেপাশের পাতাগুলোকে মনে হলো নিমেষেই বয়ে নিয়ে গেল। হালকা ফিসফিস শব্দ কেমন যেন কানে ভেসে আসলো। আমি আর ভাই এসব দিকে কান দিলাম না। এবার বাগানের শেষে একটা পাকা আম গাছের গোড়ায় গেলাম। ভাইকে বললাম, গাছে ওঠ। কথা মতো ও তরতরিয়ে উঠে পড়ল গাছে। গাছে একটা ঝাঁকি দিতেই শুনি ছোট ঠাকুমার গলায় আমাদের বলছে, কে রে আমার আম বাগানে, দাঁড়া, তোদের আম খাওয়াচ্ছি, দাঁড়া। ছোট ঠাকুমা বরাবরই একটু রসিক লোক ছিলেন। তিনি আমাদের সাথে সবসময় ঠাট্টার ছলেই কথা বলতেন, তাই আমরা তার গলার আওয়াজ শুনেও কিছু মনে করিনি। আশেপাশেও খুঁজে দেখলাম, ঠাকুমাকে কোথাও দেখতে না পাওয়ায় আমরা ভাবলাম হয়তো বাড়ি চলে গেছে। তাই আমি ভাইকে বললাম, ভাই নিচে নেমে আয়, চল এবার বাড়ির দিকে যাই আর আমগুলো ঠাকুমাকে দিয়ে আসি। ভাই আর আমি বাগানের মাঝে হেঁটে আসার সময় মৃদু হাওয়া বইতে শুরু হলো। কেমন যেন গায়ের লোমগুলো কাঁটা দিয়ে উঠল। বাড়ি এসে ঠাকুমাকে আম দিতে গেলাম আমি একা। গিয়ে জানতে পারলাম ঠাকুমা নাকি আম বাগানে সেই দিন যায়নি। স্বাভাবিকভাবেই আমার একটু এবার ভয় লাগলো। তখন তো কিছু মনে হয়নি, কিন্তু এখন কেমন যেন একটু লাগছে। আমি তাও ঘটনাটা কাউকে বললাম না। বেশ কয়েকদিন পর মায়ের সাথে বিকেলের দিকে মাঠে যেতে হয়েছিল। সেদিন ছিল শনিবার। মাঠে যেতে হলে বাগানের পাশের ওই রাস্তা দিয়েই যেতে হয়, তাই আমরা ওখান দিয়েই যাচ্ছিলাম। কিন্তু যাওয়ার সময় হঠাৎ শুনি কেউ একটা কান্না করছে। কান্নার আওয়াজটা পেলেও কাউকে দেখতে পাচ্ছি না। আওয়াজটা ভেসে আসছে বাগানের দিক থেকেই। আমি মাকে কান্নার আওয়াজের কথা বলতেই মা কাচুমাচু হয়ে বলল, ও কিছু না, তাড়াতাড়ি চল এখান থেকে, তাড়াতাড়ি চল। তাড়াহুড়ো করে মা আমাকে বাড়ি নিয়ে আসলো। বাড়ি আসার পর মাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, ওখানে কেউ কাঁদছে শুনেও তুমি গেলে না, আমাকে টেনে বাড়ি নিয়ে আসলে যে? এ কথা শুনেও মা কিছু বলল না। আমি আবারও জিজ্ঞাসা করায়
সে বলল, ওখান থেকে এসব শব্দ মাঝে মধ্যেই ভেসে আসে। এ কথা শুনে আমি মাকে আম পাড়তে যাওয়ার ঘটনাটি বললাম। সবটা শোনার পর মা আমাকে বলল, ওখানে আর যাবি না তোরা, ওই আম বাগান ভালো না। এ কথা শুনে কৌতূহলবশত আমি মাকে কি হয়েছে ব্যাপারটা জানতে চাইলাম, কিন্তু মা আর বলল না। মনে মনে ভাবলাম ছোট ঠাকুমাকে জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে কি এমন রহস্য রয়েছে ওই আমবাগানে। ঘটনাটা আমি পরে জানতে পারি ছোট ঠাকুমার মুখে, সেখানে নাকি অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এমনও সময় ছিল যখন সেখানে কেউ চলাফেরা করতেও ভয় পেত। সব রহস্য জানা হয়নি, কিন্তু যেই কয়টা রহস্য জানতে পেরেছি সেগুলি শুনেই আমার ভয়ে আত্মারাম খাঁচা হবার জোগাড়। আগেকার দিনে গ্রামের দিকে অতটা উন্নত না হওয়ায় শৌচকর্মের জন্য খোলা আকাশের নিচে যেতে হতো। সমস্যাটা তখন বাধত যদি কারো মাঝরাতে শৌচকর্মের জন্য বাইরে যেতে হতো। এমনই একদিন আমাদের বাড়ির পাশের এক জেঠিমা সন্তান সম্ভবা অবস্থায় মাঝরাতে বাইরে বের হন। তখন অবশ্য তার শাশুড়ি মাও তার সঙ্গে বের হয়েছিলেন। আশেপাশে বাড়ি থাকায় মাঠের দিকেই তাদের যেতে হয়েছিল। কিন্তু গিয়ে হয় এক বিপত্তি। রাত তখন 1:45, মৃদু হাওয়া বইছে। জ্যোৎস্না রাত হওয়ায় আশেপাশটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এমন সময় ছোট ঠাকুমাদের আমবাগান থেকে যেন একটা ঝোড়ো হাওয়া উঠে আসলো, সাথে একটা বাজে গন্ধ ভেসে আসছিল। কিন্তু তারা কিছু আঁচ করতে পারেনি। ভেবেছিল হয়তো কোনো পশু পাখির মৃত দেহ থেকে গন্ধ বেরোচ্ছে। কিছুক্ষণ পর তারা বাড়ি ফিরে আসতে থাকে। ঠিক তখনই একটা বাচ্চার কান্না শুনতে পায়। তারাও একটু ভয় পেয়ে যায়, বাড়ির দিকেই চলে আসতে থাকে। কিন্তু যতই বাড়ির দিকে আসতে থাকে ততই কান্নার আওয়াজ জোরালো হতে থাকে। অনেকটা আসার পর তারা আবার কৌতূহলবশত ফিরে যায় বাগানের দিকে। কে কান্না করছে তা দেখার জন্য। কিন্তু সেখানে যেতেই দেখে সাদা একটা ঘোড়া, আর তার ওপর বসা একটা বুড়ি। আর বাগানের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বাচ্চাদের দেহের হাড়গোড় ও কঙ্কাল। আর সেই বুড়ির অট্টহাসির শব্দ। এই দেখে সন্তান সম্ভবা মহিলার শাশুড়ি অজ্ঞান হয়ে যায়। আর সন্তান সম্ভবা মহিলার সাথে কি হয় তা আজও জানা সম্ভব হয়নি। পরের দিন তাদেরকে খুঁজে পাওয়া যায় সেই বাগানে একজন অজ্ঞান অবস্থায়। আর সন্তান সম্ভবা মহিলার দেহ ছিল রক্তাক্ত, আর পাশেই পড়েছিল 7 মাসের অপরিণত বাচ্চা।
বাচ্চা। বাচ্চাটির দেহ ছিল ক্ষত বিক্ষত, যেন কেউ খুব লেখেছে। সেদিন রাতের ঘটনা সেই অজ্ঞান হওয়া বয়স্ক মহিলার থেকেই জানা গেছে, কিন্তু অজ্ঞান হওয়ার পর কি কি ঘটেছিল তার সন্তান সম্ভবা বৌমার সাথে, তা এখনো কেউ জানে না। লোকমুখে শোনা যায় এরপর নাকি ওই বাগানের আশেপাশে কোনো সন্তান সম্ভবা মহিলারা আসে না। ভুলবশত যদি কেউ দিনের বেলাতেও চলে আসে, তবুও সেখান থেকে বিকট শব্দ শোনা যায়, ভেসে আসে আষ্টে ঝাঁঝালো গন্ধ। এটাও শোনা যায় এক সময় ওখানে নাকি শ্মশান ছিল। এছাড়াও গ্রামবাসীদের মুখে শোনা যায় গ্রামের এক মহিলা নাকি অস্বাভাবিক দেখতে সন্তান জন্ম দিয়েছিলেন। অস্বাভাবিক দেখতে হওয়ায় গ্রামের লোকের কথায় সদ্যজাত শিশুটিকে চোখে নুন দিয়ে মেরে ফেলা হয় এবং অর্ধমৃত্যু অবস্থায় তাকে পুঁতে রাখা হয় ওই আম বাগানে। তারপর থেকেই নাকি ছোট ঠাকুমাদের ওই আম বাগানে বাচ্চাদের কান্নার শব্দ শোনা যায়। আমার বাড়িটি গ্রামেই ছিল। বাড়িতে মা, বাবা, ভাই, বোন, ঠাকুরমা, দাদু সকলেই আছে। আমাদের বাড়ি তখনও জোড়া বাড়ি। বড় দাদু, মেজ দাদু, ছোট দাদু সকলেই একই বাড়িতে থাকে। সাথে আমাদের পরিবারও একসাথে থাকায় বাড়িতে প্রচুর মানুষের সমাগম। ভাই, বোন, কাকু, কাকিমা, জেঠু, জেঠিমা এবং ঠাকুমারা সকলেই আছেন। মোট কথা হাসি খুশি যৌথ পরিবার। আমার দাদুদের সকলেরই একটি করে আমের বাগান ছিল। ছোট দাদুদের আমের বাগান ছিল আমাদের বাড়ির ঠিক পেছনেই। গ্রামে বাড়িগুলির পেছন দিকে সাধারণত চাষের জমি থাকত, ঠিক আমাদেরও তেমন। বাড়ির পেছনে ছিল মাঠ। আমরা সচরাচর মাঠে যাতায়াত করতাম, কিন্তু একা খুব একটা যাওয়া হতো না। সময়টা তখন বৈশাখ মাস। সকলের বাগানে আম পাকতে শুরু করেছে। আম খাওয়ার প্রতি লোভ না থাকলেও আম পাড়ার মজাই ছিল আলাদা। এইরকম একদিন দুপুরবেলা আমি আর ভাই বসে গল্প করছি। ভাই আমাকে বলছে, দাদা জানিস তো ছোট ঠাকুমাদের আমের বাগানে
অনেক আম পেকেছে, চল যাই। আমিও আর না করলাম না, কারণ আম খেতে আমি অতটা পছন্দ না করলেও পারতে বেশ ভালোই লাগে, তার উপর আবার নিজেদেরই বাগান। এবার দুই ভাই বাড়ির পেছন দিক দিয়ে বাগানের দিকে গেলাম। আশেপাশের চাষের জমির থেকে বাগানটি ছিল বেশ উঁচু। বাগানটির কাছে যেতেই দেখলাম বাগানটি একটু ঝোপঝাড় হয়ে গেছে, অনেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। এসব দিকে নজর না দিয়েই বাগানের মধ্যে প্রবেশ করলাম। এর মধ্যেই একটা হাওয়া আশেপাশের পাতাগুলোকে মনে হলো নিমেষেই বয়ে নিয়ে গেল। হালকা ফিসফিস শব্দ কেমন যেন কানে ভেসে আসলো। আমি আর ভাই এসব দিকে কান দিলাম না। এবার বাগানের শেষে একটা পাকা আম গাছের গোড়ায় গেলাম। ভাইকে বললাম গাছে ওঠ। কথা মতো ও তরতরিয়ে উঠে পড়ল গাছে। গাছে একটা ঝাঁকি দিতেই শুনি ছোট ঠাকুমার গলায় আমাদের বলছে, কে রে আমার আম বাগানে, দাঁড়া, তোদের আম খাওয়াচ্ছি, দাঁড়া। ছোট ঠাকুমা বরাবরই একটু রসিক লোক ছিলেন। তিনি আমাদের সাথে সবসময় ঠাট্টার ছলেই কথা বলতেন, তাই আমরা তার গলার আওয়াজ শুনেও কিছু মনে করিনি। আশেপাশেও খুঁজে দেখলাম, ঠাকুমাকে কোথাও দেখতে না পাওয়ায় আমরা ভাবলাম হয়তো বাড়ি চলে গেছে। তাই আমি ভাইকে বললাম, ভাই নিচে নেমে আয়, চল এবার বাড়ির দিকে যাই আর আমগুলো ঠাকুমাকে দিয়ে আসি। ভাই আর আমি বাগানের মাঝে হেঁটে আসার সময় মৃদু হাওয়া বইতে শুরু হলো। কেমন যেন গায়ের লোমগুলো কাঁটা দিয়ে উঠল। বাড়ি এসে ঠাকুমাকে আম দিতে গেলাম আমি একা। গিয়ে জানতে পারলাম ঠাকুমা নাকি আম বাগানে সেই দিন যায়নি। স্বাভাবিকভাবেই আমার একটু এবার ভয় লাগলো। তখন তো কিছু মনে হয়নি, কিন্তু এখন কেমন যেন একটু লাগছে। আমি তাও ঘটনাটা কাউকে বললাম না। বেশ কয়েকদিন পর মায়ের সাথে বিকেলের দিকে মাঠে যেতে হয়েছিল। সেদিন ছিল শনিবার। মাঠে যেতে হলে বাগানের পাশের ওই রাস্তা দিয়েই যেতে হয়, তাই আমরা ওখান দিয়েই যাচ্ছিলাম। কিন্তু যাওয়ার সময় হঠাৎ শুনি কেউ একটা কান্না করছে। কান্নার আওয়াজটা পেলেও কাউকে দেখতে পাচ্ছি না। আওয়াজটা ভেসে আসছে বাগানের দিক থেকেই। আমি মাকে কান্নার আওয়াজের কথা বলতেই মা কাচুমাচু হয়ে বলল, ও কিছু না, তাড়াতাড়ি চল এখান থেকে, তাড়াতাড়ি চল। তাড়াহুড়ো করে মা আমাকে বাড়ি নিয়ে আসলো। বাড়ি আসার পর মাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, ওখানে কেউ কাঁদছে শুনেও তুমি গেলে না, আমাকে টেনে বাড়ি নিয়ে আসলে যে? এ কথা শুনেও মা কিছু বলল না। আমি আবারও জিজ্ঞাসা করায় সে বলল, ওখান থেকে এসব শব্দ মাঝে মধ্যেই ভেসে আসে। এ কথা শুনে আমি মাকে আম পাড়তে যাওয়ার ঘটনাটি বললাম। সবটা শোনার পর মা আমাকে বলল, ওখানে আর যাবি না তোরা, ওই আম বাগান ভালো না। এ কথা শুনে কৌতূহলবশত আমি মাকে কি হয়েছে ব্যাপারটা জানতে চাইলাম, কিন্তু মা আর বলল না। মনে মনে ভাবলাম ছোট ঠাকুমাকে জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে।
কি এমন রহস্য রয়েছে ওই আমবাগানে। ঘটনাটা আমি পরে জানতে পারি ছোট ঠাকুমার মুখে। সেখানে নাকি অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এমনও সময় ছিল যখন সেখানে কেউ চলাফেরা করতেও ভয় পেত। সব রহস্য জানা হয়নি, কিন্তু যেই কয়টা রহস্য জানতে পেরেছি সেগুলি শুনেই আমার ভয়ে আত্মারাম খাঁচা হবার জোগাড়। আগেকার দিনে গ্রামের দিকে অতটা উন্নত না হওয়ায় শৌচকর্মের জন্য খোলা আকাশের নিচে যেতে হতো। সমস্যাটা তখন বাধত যদি কারো মাঝরাতে শৌচকর্মের জন্য বাইরে যেতে হতো। এমনই একদিন আমাদের বাড়ির পাশের এক জেঠিমা সন্তান সম্ভবা অবস্থায় মাঝরাতে বাইরে বের হন। তখন অবশ্য তার শাশুড়ি মাও তার সঙ্গে বের হয়েছিলেন। আশেপাশে বাড়ি থাকায় মাঠের দিকেই তাদের যেতে হয়েছিল। কিন্তু গিয়ে হয় এক বিপত্তি। রাত তখন 1:45। মৃদু হাওয়া বইছে। জ্যোৎস্না রাত হওয়ায় আশেপাশটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এমন সময় ছোট ঠাকুমাদের আমবাগান থেকে যেন একটা ঝোড়ো হাওয়া উঠে আসলো। সাথে একটা বাজে গন্ধ ভেসে আসছিল, কিন্তু তারা কিছু আঁচ করতে পারেনি। ভেবেছিল হয়তো কোনো পশু পাখির মৃত দেহ থেকে গন্ধ বেরোচ্ছে। কিছুক্ষণ পর তারা বাড়ি ফিরে আসতে থাকে। ঠিক তখনই একটা বাচ্চার কান্না শুনতে পায়। তারাও একটু ভয় পেয়ে যায়, বাড়ির দিকেই চলে আসতে থাকে। কিন্তু যতই বাড়ির দিকে আসতে থাকে ততই কান্নার আওয়াজ জোরালো হতে থাকে। অনেকটা আসার পর তারা আবার কৌতূহলবশত ফিরে যায় বাগানের দিকে। কে কান্না করছে তা দেখার জন্য। কিন্তু সেখানে যেতেই দেখে সাদা একটা ঘোড়া, আর তার ওপর বসা একটা বুড়ি। আর বাগানের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বাচ্চাদের দেহের হাড়গোড় ও কঙ্কাল। আর সেই বুড়ির অট্টহাসির শব্দ। এই দেখে সন্তান সম্ভবা মহিলার শাশুড়ি অজ্ঞান হয়ে যায়। আর সন্তান সম্ভবা মহিলার সাথে কি হয় তা আজও জানা সম্ভব হয়নি। পরের দিন তাদেরকে খুঁজে পাওয়া যায় সেই বাগানে একজন অজ্ঞান অবস্থায়। আর সন্তান সম্ভবা মহিলার দেহ ছিল রক্তাক্ত, আর পাশেই পড়েছিল 7 মাসের অপরিণত বাচ্চা। বাচ্চাটির দেহ ছিল ক্ষত বিক্ষত, যেন কেউ খুব লেখেছে। সেদিন রাতের ঘটনা সেই অজ্ঞান হওয়া বয়স্ক মহিলার থেকেই জানা গেছে। কিন্তু অজ্ঞান হওয়ার পর কি কি ঘটেছিল তার সন্তান সম্ভবা বৌমার সাথে তা এখনো কেউ জানে না। লোকমুখে শোনা যায় এরপর নাকি ওই বাগানের আশেপাশে কোনো সন্তান সম্ভবা মহিলারা আসে না। ভুলবশত যদি কেউ
দিনের বেলাতেও চলে আসে, তবুও সেখান থেকে বিকট শব্দ শোনা যায়। ভেসে আসে আষ্টে ঝাঁঝালো গন্ধ। এটাও শোনা যায় এক সময় ওখানে নাকি শ্মশান ছিল। এছাড়াও গ্রামবাসীদের মুখে শোনা যায় গ্রামের এক মহিলা নাকি অস্বাভাবিক দেখতে সন্তান জন্ম দিয়েছিলেন। অস্বাভাবিক দেখতে হওয়ায় গ্রামের লোকের কথায় সদ্যজাত শিশুটিকে চোখে নুন দিয়ে মেরে ফেলা হয় এবং অর্ধমৃত্যু অবস্থায় তাকে পুঁতে রাখা হয় ওই আম বাগানে। তারপর থেকেই নাকি ছোট ঠাকুমাদের ওই আম বাগানে বাচ্চাদের কান্নার শব্দ শোনা যায়। আমার বাড়িটি গ্রামেই ছিল। বাড়িতে মা, বাবা, ভাই, বোন, ঠাকুরমা, দাদু সকলেই আছে। আমাদের বাড়ি তখনও জোড়া বাড়ি। বড় দাদু, মেজ দাদু, ছোট দাদু সকলেই একই বাড়িতে থাকি। সাথে আমাদের পরিবারও একসাথে থাকায় বাড়িতে প্রচুর মানুষের সমাগম। ভাই, বোন, কাকু, কাকিমা, জেঠু, জেঠিমা এবং ঠাকুমারা সকলেই আছেন। মোট কথা হাসি খুশি যৌথ পরিবার। আমার দাদুদের সকলেরই একটি করে আমের বাগান ছিল। ছোট দাদুদের আমের বাগান ছিল আমাদের বাড়ির ঠিক পেছনেই। গ্রামে বাড়িগুলির পেছন দিকে সাধারণত চাষের জমি থাকত, ঠিক আমাদেরও তেমন। বাড়ির পেছনে ছিল মাঠ। আমরা সচরাচর মাঠে যাতায়াত করতাম, কিন্তু একা খুব একটা যাওয়া হতো না। সময়টা তখন বৈশাখ মাস। সকলের বাগানে আম পাকতে শুরু করেছে। আম খাওয়ার প্রতি লোভ না থাকলেও আম পাড়ার মজাই ছিল আলাদা। এইরকম একদিন দুপুরবেলা আমি আর ভাই বসে গল্প করছি। ভাই আমাকে বলছে, দাদা জানিস তো ছোট ঠাকুমাদের আমের বাগানে অনেক আম পেকেছে, চল যাই। আমিও আর না করলাম না, কারণ আম খেতে আমি অতটা পছন্দ না করলেও পারতে বেশ ভালোই লাগে। তার উপর আবার নিজেদেরই বাগান। এবার দুই ভাই বাড়ির পেছন দিক দিয়ে বাগানের দিকে গেলাম। আশেপাশের চাষের জমির থেকে বাগানটি ছিল বেশ উঁচু। বাগানটির কাছে যেতেই দেখলাম বাগানটি একটু ঝোপঝাড় হয়ে গেছে, অনেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। এসব দিকে নজর না দিয়েই বাগানের মধ্যে প্রবেশ করলাম। এর মধ্যেই
একটা হাওয়া আশেপাশের পাতাগুলোকে মনে হলো নিমেষেই বয়ে নিয়ে গেল। হালকা ফিসফিস শব্দ কেমন যেন কানে ভেসে আসলো। আমি আর ভাই এসব দিকে কান দিলাম না। এবার বাগানের শেষে একটা পাকা আম গাছের গোড়ায় গেলাম। ভাইকে বললাম গাছে ওঠ। কথা মতো ও তরতরিয়ে উঠে পড়ল গাছে। গাছে একটা ঝাঁকি দিতেই শুনি ছোট ঠাকুমার গলায় আমাদের বলছে, কে রে আমার আম বাগানে, দাঁড়া, তোদের আম খাওয়াচ্ছি, দাঁড়া। ছোট ঠাকুমা বরাবরই একটু রসিক লোক ছিলেন। তিনি আমাদের সাথে সবসময় ঠাট্টার ছলেই কথা বলতেন, তাই আমরা তার গলার আওয়াজ শুনেও কিছু মনে করিনি। আশেপাশেও খুঁজে দেখলাম, ঠাকুমাকে কোথাও দেখতে না পাওয়ায় আমরা ভাবলাম হয়তো বাড়ি চলে গেছে। তাই আমি ভাইকে বললাম, ভাই নিচে নেমে আয়, চল এবার বাড়ির দিকে যাই আর আমগুলো ঠাকুমাকে দিয়ে আসি। ভাই আর আমি বাগানের মাঝে হেঁটে আসার সময় মৃদু হাওয়া বইতে শুরু হলো। কেমন যেন গায়ের লোমগুলো কাঁটা দিয়ে উঠল। বাড়ি এসে ঠাকুমাকে আম দিতে গেলাম আমি একা। গিয়ে জানতে পারলাম ঠাকুমা নাকি আম বাগানে সেই দিন যায়নি। স্বাভাবিকভাবেই আমার একটু এবার ভয় লাগলো। তখন তো কিছু মনে হয়নি, কিন্তু এখন কেমন যেন একটু লাগছে। আমি তাও ঘটনাটা কাউকে বললাম না। বেশ কয়েকদিন পর মায়ের সাথে বিকেলের দিকে মাঠে যেতে হয়েছিল। সেদিন ছিল শনিবার। মাঠে যেতে হলে বাগানের পাশের ওই রাস্তা দিয়েই যেতে হয়, তাই আমরা ওখান দিয়েই যাচ্ছিলাম। কিন্তু যাওয়ার সময় হঠাৎ শুনি কেউ একটা কান্না করছে। কান্নার আওয়াজটা পেলেও কাউকে দেখতে পাচ্ছি না। আওয়াজটা ভেসে আসছে বাগানের দিক থেকেই। আমি মাকে কান্নার আওয়াজের কথা বলতেই মা কাচুমাচু হয়ে বলল, ও কিছু না, তাড়াতাড়ি চল এখান থেকে, তাড়াতাড়ি চল। তাড়াহুড়ো করে মা আমাকে বাড়ি নিয়ে আসলো। বাড়ি আসার পর মাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, ওখানে কেউ কাঁদছে শুনেও তুমি গেলে না, আমাকে টেনে বাড়ি নিয়ে আসলে যে? এ কথা শুনেও মা কিছু বলল না। আমি আবারও জিজ্ঞাসা করায় সে বলল, ওখান থেকে এসব শব্দ মাঝে মধ্যেই ভেসে আসে। এ কথা শুনে আমি মাকে আম পাড়তে যাওয়ার ঘটনাটি বললাম। সবটা শোনার পর মা আমাকে বলল, ওখানে আর যাবি না তোরা, ওই আম বাগান ভালো না। এ কথা শুনে কৌতূহলবশত আমি মাকে কি হয়েছে ব্যাপারটা জানতে চাইলাম, কিন্তু মা আর বলল না। মনে মনে ভাবলাম ছোট ঠাকুমাকে জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে কি এমন রহস্য রয়েছে ওই আমবাগানে। ঘটনাটা আমি পরে জানতে পারি ছোট ঠাকুমার মুখে। সেখানে নাকি অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এমনও সময় ছিল যখন সেখানে কেউ চলাফেরা করতেও ভয় পেত। সব রহস্য জানা হয়নি, কিন্তু যেই কয়টা রহস্য জানতে পেরেছি সেগুলি শুনেই আমার ভয়ে আত্মারাম খাঁচা হবার জোগাড়। আগেকার দিনে গ্রামের দিকে অতটা উন্নত না হওয়ায় শৌচকর্মের জন্য
খোলা আকাশের নিচে যেতে হতো। সমস্যাটা তখন বাধত যদি কারো মাঝরাতে শৌচকর্মের জন্য বাইরে যেতে হতো। এমনই একদিন আমাদের বাড়ির পাশের এক জেঠিমা সন্তান সম্ভবা অবস্থায় মাঝরাতে বাইরে বের হন। তখন অবশ্য তার শাশুড়ি মাও তার সঙ্গে বের হয়েছিলেন। আশেপাশে বাড়ি থাকায় মাঠের দিকেই তাদের যেতে হয়েছিল। কিন্তু গিয়ে হয় এক বিপত্তি। রাত তখন 1:45। মৃদু হাওয়া বইছে। জ্যোৎস্না রাত হওয়ায় আশেপাশটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এমন সময় ছোট ঠাকুমাদের আমবাগান থেকে যেন একটা ঝোড়ো হাওয়া উঠে আসলো। সাথে একটা বাজে গন্ধ ভেসে আসছিল, কিন্তু তারা কিছু আঁচ করতে পারেনি। ভেবেছিল হয়তো কোনো পশু পাখির মৃত দেহ থেকে গন্ধ বেরোচ্ছে। কিছুক্ষণ পর তারা বাড়ি ফিরে আসতে থাকে। ঠিক তখনই একটা বাচ্চার কান্না শুনতে পায়। তারাও একটু ভয় পেয়ে যায়, বাড়ির দিকেই চলে আসতে থাকে। কিন্তু যতই বাড়ির দিকে আসতে থাকে ততই কান্নার আওয়াজ জোরালো হতে থাকে। অনেকটা আসার পর তারা আবার কৌতূহলবশত ফিরে যায় বাগানের দিকে। কে কান্না করছে তা দেখার জন্য। কিন্তু সেখানে যেতেই দেখে সাদা একটা ঘোড়া, আর তার ওপর বসা একটা বুড়ি। আর বাগানের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বাচ্চাদের দেহের হাড়গোড় ও কঙ্কাল। আর সেই বুড়ির অট্টহাসির শব্দ। এই দেখে সন্তান সম্ভবা মহিলার শাশুড়ি অজ্ঞান হয়ে যায়। আর সন্তান সম্ভবা মহিলার সাথে কি হয় তা আজও জানা সম্ভব হয়নি। পরের দিন তাদেরকে খুঁজে পাওয়া যায় সেই বাগানে একজন অজ্ঞান অবস্থায়। আর সন্তান সম্ভবা মহিলার দেহ ছিল রক্তাক্ত, আর পাশেই পড়েছিল 7 মাসের অপরিণত বাচ্চা। বাচ্চাটির দেহ ছিল ক্ষত বিক্ষত, যেন কেউ খুব লেখেছে। সেদিন রাতের ঘটনা সেই অজ্ঞান হওয়া বয়স্ক মহিলার থেকেই জানা গেছে। কিন্তু অজ্ঞান হওয়ার পর কি কি ঘটেছিল তার সন্তান সম্ভবা বৌমার সাথে তা এখনো কেউ জানে না। লোকমুখে শোনা যায় এরপর নাকি ওই বাগানের আশেপাশে কোনো সন্তান সম্ভবা মহিলারা আসে না। ভুলবশত যদি কেউ দিনের বেলাতেও চলে আসে তবুও সেখান থেকে বিকট শব্দ শোনা যায়, ভেসে আসে আষ্টে ঝাঁঝালো গন্ধ। এটাও শোনা যায় এক সময় ওখানে নাকি শ্মশান ছিল। এছাড়াও গ্রামবাসীদের মুখে শোনা যায় গ্রামের এক মহিলা নাকি অস্বাভাবিক দেখতে সন্তান জন্ম দিয়েছিলেন। অস্বাভাবিক দেখতে হওয়ায় গ্রামের লোকের কথায় সদ্যজাত শিশুটিকে চোখে নুন দিয়ে মেরে ফেলা হয়।
এবং অর্ধমৃত্যু অবস্থায় তাকে পুঁতে রাখা হয় ওই আম বাগানে। তারপর থেকেই নাকি ছোট ঠাকুমাদের ওই আম বাগানে বাচ্চাদের কান্নার শব্দ শোনা যায়।